মা, দেখুন, রুমকি যেমন আমার বোন তেমনি আপনার মেয়ে। আমি যেমন আমার বোনের ভালোটা চাইব, তদ্রূপ আপনিও আপনার মেয়ের ভালোটা চাইবেন। পৃথিবীর সব ধনী লোকরাই কিন্তু খারাপ হয় না মা। কিছু কিছু নিরহংকার ও উদার মনের মানুষও কিন্তু হয়, আর তারা কখনো নিচু স্তরের মানুষদের অবজ্ঞা করে না। আত্মীয়তার মর্ম বুঝে তারা। একটু আগে রুমকির জন্য আসা যে বিয়েটা আপনি রিজেক্ট করলেন, সে ছেলে এবং তার পরিবার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। খারাপ কোনো রিপোর্ট পাইনি। সামান্তাও ছেলেকে বেশ ভালোভাবে চিনে। সামান্তা পূর্বে যে অফিসে জব করত, সেই অফিসের বসের ছেলে তৌহিদ। আর তাছাড়া রুমকি ও তৌহিদ দুজন দুজনকে ভালোবাসে। আমি একান্তভাবেই চাইবো আপনি এই বিষয়টা ভেবে দেখুন এবং এই বিষয়ে কথা আগান। আগামী মাসেই কিন্তু আমার ইতালি ব্যাক করতে হবে। যা করার এই মাসের মধ্যেই করতে হবে। শাহনাজ বেগম চিন্তায় পড়ে গেলেন, বিষয়টি সময় নিয়ে ভাবলেন, অতঃপর অসহায় গলায় বললেন, কিন্তু মিশাল, আমাদের হাতে তো এখন কোনো টাকাই নেই। খালি হাতে কি করে বিয়েতে নামবো? সেই চিন্তা আপনার করতে হবে না মা, টাকার ব্যবস্থা আমি করব। আমি শুধু এই সম্বন্ধে সম্মতি দিন, বাকিটা আমি বুঝে নিব। আবার ধার করবি? শোধ করে দিব মা। ইতালি গেলেই একটা ব্যবস্থা হয়ে যাবে। সাহিল ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলবো। দীর্ঘশ্বাস ফেললেন শাহনাজ বেগম। চোখের কোণে চিকচিক করা জল নিয়ে মিশালের মাথায় ও কপালে হাত বুলিয়ে বললেন, তোর যা ভালো মনে হয় কর। তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। রুমকি আমার মেয়ে হলে কি হবে? তুই তো তার বাবার ছায়ার মতো। এখানে তোর কথাই বেশি গ্রহণযোগ্য। প্রস্থান নিলেন শাহনাজ বেগম। পাশ থেকে প্রফুল্ল হাসল সামান্তা। মিশালকে জাপটে ধরল। মিশালের বুকে মুখ গুজে বলল, সবাই কত ভরসা করে আমার মিশালের উপর। এমন একজন দায়িত্ববান পুরুষ মানুষকে আমার জীবনে পেয়ে আমি ধন্য। ওই সময় যেন কি বলেছিলি? তৌহিদের মতো ভালো ছেলে আর দুটো হয় না। ইনডিরেক্টলি বুঝিয়ে দিলি আমি খারাপ। তো এখন আমার গায়ের সাথে এসে ঢলাঢলি করছিস কেন? হাট এখান থেকে। মৃদু ধাক্কা দিয়ে সামান্তাকে গা থেকে সরিয়ে হনহন করে হেঁটে রুম থেকে প্রস্থান নিল মিশাল। রাগে রিরি করে উঠল সামান্তা। বিষধর সাপের ন্যায় ফোঁসফোঁস করতে লাগলো সে। তাকে ধাক্কা দেওয়ার প্রতিশোধ সে হাড়ে হাড়ে শোধ করবে। ধীরে ধীরে সময় নিয়ে শোধ করবে। ঝগড়া করার আর কোনো টপিক না পেয়ে যে মিশাল বেহুদা কথা নিয়ে ঝগড়া লেগে গেল তা বুঝতে বেশি সময় নিল না সামান্তা। আগামী এক সপ্তাহের মধ্যেই বিয়ের সকল বন্দোবস্ত হয়ে গেল। ছেলের বাড়ি থেকে বিশেষ কোনো চাহিদা নেই। রুমকিকে স্বর্ণ গহনা দিয়ে সাজিয়ে নিয়ে যাবে তারা। মেয়ের পক্ষের কাছ থেকে কোনো চাওয়া পাওয়া বা কোনো আবদার নেই ছেলে পক্ষের। শুধু রুমকিকে বউ হিসেবে নিয়ে গেলেই হবে তাদের। তবুও বিয়েতে প্রায় 2 লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে মিশেলের। সাহিলের থেকে প্রায় 1.5 লাখ টাকা ধার নিয়েছে সে। একমাত্র বোনের বিয়ে জাঁকজমকভাবেই দিয়েছে সে। কোনো রকম ত্রুটি রাখেনি কিছুতে। যথারীতি সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হলো রুমকি ও তৌহিদের। রুমকির বিদায়ে শাহনাজ বেগম ও মিশাল ভেঙে পড়েছিল প্রায়। কান্নাকাটির রোল পড়ে গিয়েছিল। অজ্ঞান অবস্থায় রুমকিকে নিয়ে তৌহিদ তার বাড়ি উঠেছিল। অবশেষে পুরো বাড়ি খালি করে রুমকি তার শ্বশুর বাড়িতে পাড়ি জমালো। তার মা এবং ভাইকে দিয়ে গেল একরাশ বিষাদ। ইতালি যাওয়ার সময় ঘনিয়ে এলো মিশালের। হাতে গোনা প্রায় 10 দিন পরেই তার ফ্লাইট। বেশ কিছুদিন যাবৎ সামান্তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না তার। মিশালকে দেখা মাত্রই সামান্তা তার মুখ ঘুরিয়ে নিচ্ছে। কথা বলা তো দূরে ফিরেও তাকাচ্ছে না মিশালের দিকে। বিষয়টা নিয়ে মিশাল বেশ চিন্তায় পড়ে গেছে। তবে আজ সাহস করেই মিশাল সামান্তার বাড়ি গেল। সামান্তা বাদে বাড়ির সবাই সাইফার শ্বশুর বাড়ি অর্থাৎ লাবিবদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। শাহনাজ বেগমও সাথে ছিলেন। আর সেই সুযোগে মিশাল সামান্তার সাথে বোঝাপড়া করতে গিয়েছিল। বিছানার উপর বসে সামান্তা ল্যাপটপে মুভি দেখতে ব্যস্ত। ইতিমধ্যেই তার রুমে মিশালের আগমন ঘটল। দরজা খোলার আওয়াজ পেয়ে সামান্তা চিৎকার করার পূর্বেই মিশাল দরজার খিল আটকে ছুটে এসে সামান্তার পাশে বসল। ল্যাপটপ বন্ধ করে সামান্তার মুখ চেপে ধরল। বলল, আওয়াজ নিচে। যেভাবে চিৎকার করতে যাচ্ছিলি মনে হচ্ছিল চোর ডাকাত ঢুকেছে তোর রুমে।
আওয়াজ নিচে, ওকে? সামান্তার মুখ থেকে হাতটি সরালো মিশাল। চোখ জোড়া বুজে বুকে হাত রেখে একের পর এক শ্বাস ফেলতে লাগলো সামান্তা। একই সঙ্গে অস্থির গলায় শুধালো, নক না করে রুমে ইন করলে কেন? এতটুকু ম্যানার্সও জানা নেই তোমার? ও আই সি। তোর রুমে ঢুকতে হলেও আমার নক করে ঢুকতে হবে? হ্যাঁ হবে, কারণ তুমি আমার হাজবেন্ড নও যে নক ছাড়া এনি টাইম তুমি আমার রুমে ঢুকতে পারবে। আগেও অনেকবার নক ছাড়া তোর রুমে ইন করেছি আমি, তখন তো এসব বলিসনি। বলিনি, কিন্তু এখন থেকে বলবো। কি বলতে এসছো বলো, তারা আছে আমার। আমি সবসময় ভাবতাম তুই হয়তো আমাকে বুঝিস, কিন্তু ইদানিং মনে হচ্ছে তুই আমার অনেক অচেনা হয়ে গেছিস। আমার জন্য তোর কাছে কোনো সময় নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সামান্তা। মিশালের মুখোমুখি না দাঁড়িয়ে বরং উল্টো পাশ ফিরে দাঁড়ালো। বুকের ওপর হাত গুজে মেজাজ চওড়া করে বলল, আরও তো 1 বছর সময় দিলাম, আর কত সময় দিব তোমাকে? 1 বছর পর ফিরে আসলে তোমার যদি মনে হয় আমাকে তোমার বিয়ে করা উচিত তো করো, না হয় ফরেনার কাউকে দেখে ইতালিতে সেটেলড হয়ে যেও। কোথা থেকে যেন যত রাজ্যের রাগ জেদ দুঃখ এসে মিশালের ঘাড়ে ভর করলো। সামান্তার ঠিক পিছনের দিকটায় দাঁড়িয়ে সে সামান্তার ঘাড় বরাবর জোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় সামান্তা কুকিয়ে উঠতেই মিশাল চোয়া লুচিয়ে বলল, হেই লিসেন, আজই তোকে আমি বিয়ে করব। মসজিদে নিয়ে গিয়ে বিয়ে করব। সবাইকে বাতাসা খাইয়ে শুভ কাজ আদায় করে ফেলবো। তোর ড্রিম ওয়েডিংয়ের 12টা বাজিয়ে দিব। একরত্তি আপত্তি বোধ করল না সামান্তা, বরঞ্চ সেও মিশালের জেদের সাথে সমানভাবে তাল মিলালো। একরক্ষা গলায় বলল, এক্ষুনি বিয়ে করবে তুমি আমায় এই মুহূর্তে? প্রমাণ করে দাও তুমি এক কথার মানুষ, তোমার কথাই শেষ কথা। ত্রিক্ষিপূর্ণ গলায় মিশাল বলল, প্রমাণ চাইছিস তুই? হ্যাঁ, প্রমাণ চাইছিস? তুই আমাকে রাগিয়ে ভুল করলি সামান্তা। একবার ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেলে কিন্তু আমি দ্বিতীয়বার বিয়ের কোনো অনুষ্ঠান করব না। যা হবে একবারই হবে। সো ভেবেচিন্তে কথা বল। দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। আমি তো বলিনি তুমি দ্বিতীয়বার অনুষ্ঠান করে আমাকে আবার জাঁকজমকভাবে বিয়ে করো। তুমি আজই আমাকে বিয়ে করবে এবং তুমি ইতালি যাওয়ার আগেই যেন আমার বেবি কনসিভ করে সেটাও করবে। ব্যাস, এটাই আমার শেষ কথা। এখানে এক্সট্রা আর কোনো কথা হবে না। বিয়ে আজই হবে। তুমি কিভাবে কি ম্যানেজ করবে সেটা তুমি জানো। সামান্তা তার শেষ কথা জানিয়ে দিয়ে ধেই ধেই করে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। মিশাল পড়ে গেল মহা বিপাকে। মনে তো হচ্ছে না সামান্তার জেদের কাছে তার কোনো কথা টিকবে বলে। মিশাল তাদের ওয়েডিং প্ল্যান অন্যভাবে ভেবে রেখেছিল, মহা ধুমধামে ভেবে রেখেছিল, যা কেউ কল্পনাও করতে পারবে না। তবে সামান্তা তার প্ল্যানে এভাবে পানি ঢেলে দিবে কে জানতো। রাগে মাথা চুলকালো মিশাল, মুখ ভার হয়ে এলো তার। কপাল কুঁচকে সামান্তার যাওয়ার পথে তাকিয়ে বলল, হুকুম দিয়ে ধেই ধেই করে হেঁটে চলে গেলেন মহারানী। এখন কিভাবে কি ম্যানেজ করি আমি? আগে তো দুই পরিবারের সবার সাথে কথা বলতে হবে, তাদের রাজি করানো যায় কিনা কে জানে। বিয়ে তো আর মুখের কথা নয় যে বললেই হয়ে গেল। ধ্যাত, ভাল লাগে না। মিশাল তার কাজে লেগে পড়ল। দুই পরিবারের সবাইকে একত্র করার সিদ্ধান্ত নিল। অন্যদিকে সামান্তা গায়ে হাওয়া লাগিয়ে চলছে। মিশালকে নাকানি চুবানি খাইয়েই তবে সে শান্তি পাবে। মিশালকে জ্বালানোর মধ্যে এক পৈশাচিক আনন্দ নিহিত রয়েছে যা কেবল সামান্তাই উপলব্ধি করতে পারে। মিশাল তার কথা রাখল। বাতাসা বিলিয়ে মসজিদেই বিয়ে করল সামান্তাকে, যেখানে দুই পরিবারের সবাই এবং এলাকাবাসীরাও উপস্থিত ছিল। এমন বিয়ে তাদের এলাকায় প্রথম হয়েছে, তাই সবাই বেশ অবাক হলো এই বিয়েতে। তেমনি প্রশংসায়ও ভাসিয়ে দিল মিশাল ও সামান্তাকে। কম খরচে নবীজির সুন্নত মেনে বিয়ে করেছে তারা, যা আজকাল খুব কমই দেখা যায়। ঠিক সন্ধ্যা 7টায় বিয়ে সম্পন্ন হলো মিশাল ও সামান্তার। মিশালের ভাঙাচোরা বাড়িতেই সামান্তাকে ওঠানো হলো। রাত 10টায় তাদের ফুলশয্যার ঘর সাজানো হলো। লাল পাড়ের একটি বেনারসি শাড়ি ও সাথে হালকা সাজে সামান্তাকে ফুলশয্যার খাটে বসিয়ে রাখা হলো। চারিদিকে থেকে জেনিয়া, সাইফা, সাইমা ও রুমকি মিলে সামান্তার সাথে হাসি তামাশা করছিল, বিভিন্নভাবে সামান্তাকে খেপাচ্ছিল। তাদের কাণ্ডে সামান্তা রেগে গেলেও পরক্ষণে লজ্জায় আবার মিটিমিটি হাসছিল। বাড়ির ছাদে দাঁড়িয়ে আপন মনে সিগারেট ফুঁকছে সাহিল।
পাশে মিশাল নিঃশব্দে দাঁড়িয়ে। অন্ধকারে ঢাকা রাতের আকাশে এক ফালি চাঁদ দেখার প্রয়াসে সে পলকহীন দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে। মিশালের নীরবতা টের পেয়ে পাশ থেকে সাহিল বেপরোয়া গলায় প্রশ্ন ছুড়ল, কিরে, কি হয়েছে তোর? মুড অফ কেন? হুম, আজকের এই বিশেষ দিনে মুড অফ রাখা যায়? তাহলে এত চুপচাপ কেন? কোনো কিছু নিয়ে টেনশন করছিস? ফ্লাইটের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন বুকের ভেতরে অদ্ভুত এক হাহাকার বইছে। পাগলিটাকে ছেড়ে যাব কিভাবে? এবার তো সে আরও ভালোভাবে আটকে দিল আমায়। এই বাঁধন ছেড়ে যেতে বুক কাঁপবে আমার। মিশালকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সাহিল প্রসঙ্গ পাল্টাতে বলল, আরে এত টেনশন করিস না তো, নে সিগারেট খা, এক টান দে, সব দুঃখ দূর হয়ে যাবে। প্রত্যাখ্যান করলো মিশাল, নাক সিটকে বলল, হুম, আজ আর খাবো না। এই দিনে অন্তত নিজেকে দূষিত করতে চাই না। গুড, তাহলে আমি একাই খাই, তুই যা। সামান্তা হয়তো তোর জন্য অপেক্ষা করছে। দীর্ঘশ্বাস ফেলল মিশাল। মিলান হেসে বলল, যাচ্ছি। আকাশে চাঁদ খুঁজে আর লাভ নেই। চাঁদ আমার জন্য আমার ঘরেই অপেক্ষা করছে। দুঃখী দুঃখী মুখ নিয়ে সাহিল বলল, এখন যাকে চাঁদ ভাবছ, কিছুদিন পর সে চাঁদে তোমাকে আকাশের তারা গুনাবে, যেমন আমাকে প্রতি মুহূর্তে গুনাই। হাসতে হাসতে মিশাল ছাদ থেকে প্রস্থান নিল। যেতে যেতে বলল, চাঁদকে পাশে রেখে আমি আকাশের তারা গুনতেও রাজি। আফসোস, তুমি এতদিনেও তারা গোনায় অভ্যস্ত হতে পারলে না। ফুলশয্যার ঘরে প্রবেশের জন্য মিশালকে মোটা অঙ্কের টাকা পকেট থেকে খসাতে হয়েছে। নাছোড়বান্দা জিনিয়া, সাইফা, সাইমা ও রুমকি মিলে ফুলশয্যার ঘরকে অবরোধ করে রেখেছিল প্রায়। টাকা ছাড়া তাদেরকে দূর করা যাচ্ছিল না, তাই বাধ্য হয়েই মিশালকে টাকা খসাতে হয়েছে। অবশেষে ফুলশয্যার ঘরে ঢোকা হলো মিশালের। বজ্জাতগুলোর হাত থেকে মুক্তি পেল সে। দরজার খিল আটকে মিশাল স্বস্তির শ্বাস ফেলল। চোখ ঘুরিয়ে ফুলশয্যার খাটের দিকে তাকিয়ে দেখল বিশাল ঘোমটা টেনে সামান্তা আপাদমস্তক ঢেকে বসে রয়েছে। সামান্তার এই রূপ হজম হলো না মিশালের। কপাল কুঁচকে এলো তার। ভূত দেখার মতো চমকে সে ধীর পায়ে হেঁটে এলো সামান্তার দিকে। ধপ করে সামান্তার পাশে বসলো। শুকনো ঢোক গিলে হাত বাড়ালো সামান্তার ঘোমটার দিকে। ঘোমটা তুলতে দেখলো সামান্তার লজ্জামাখা চাঁদ মুখখানি। মুগ্ধ হলো মিশাল, তবুও যেন বিব্রত হলো। গলা ঝাঁকিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। তুই প্লিজ নর্মাল হ। এই রূপে তোকে মানায় না। তোকে ডাইনি, দজ্জাল, রাগী রূপেই মানায়। অমনি মেজাজ তুঙ্গে উঠে গেল সামান্তার। নাজুক ভঙ্গে পাল্টে সে তুখোড় রাগী দৃষ্টি ফেলল মিশালের দিকে। মিশালের শার্টের কলার চেপে ধরে চোয়া লুচিয়ে বলল, কি বললে তুমি? আমি যাইনি দজ্জাল? কবে, কখন, কোথায়? আমি তোমার ঘাড় মটকেছি? হ্যাঁ, কবে তোমার রক্ত শুষে খেয়েছি? খাসনি? তবে এবার থেকে তো খাবি। আমিও কিন্তু ছাড় দিব না। যা হবে ইকুয়েল ইকুয়েল হবে। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু আজ ডায়ানের মতোই ফুটফুটে সুন্দর লাগছে। সামান্তাকে রাগানোর জন্য কোনো সুযোগই ছাড়ল না মিশাল। ঠোঁটের কোণে ব্যগ্র হাসি ঝুলিয়ে সে চোখ মেরে দিল সামান্তাকে। রেগেমেগে আগুন হয়ে সামান্তা সজোরে এক কামড় বসিয়ে দিল মিশালের ঘাড়ে। রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা হলো ওই জায়গাটি থেকে। দাঁতে দাঁত চেপে মিশাল ব্যথা সহ্য করল। পৈশাচিক হাসল সামান্তা। দাঁত কপাটি বের করে বলল, জায়ান বলছিল না, এবার জায়ানের মতোই আমি তোমাকে ট্রিট করব। সারাক্ষণ কোমরের ওপর রাখবো, রক্ত শুষে ফেলে দিব। ভালো হবে না বলো? ওকে, এবার তুইও রেডি হ। তুই নিজেই কিন্তু কামড় দিয়ে শুরু করেছিস। কথা দিলাম, আগামী 1 সপ্তাহ তুই রুম থেকে বের হয়ে কারোর সামনে যেতে পারবি না। বেচারি সামান্তা এবার বেশ ভয় পেয়ে গেল। চোখ জোড়ায় আতঙ্ক ভেসে উঠল তার। শুকনো ঢোক গিলে সে যেই না বিছানা ছেড়ে পালাতে গেল, অমনি মিশাল হ্যাস কাটানে সামান্তাকে বিছানার উপর ফেলে দিল। ব্যগ্র হেসে মিশাল মরিয়া হয়ে উঠল সামান্তাকে নিজের করে নিতে। হাঁসফাঁস করতে থাকা সামান্তার কানের লতিতে মৃদু কামড় বসিয়ে নেশালো গলায় বলল, আমার লাভ টর্চার সহ্য করতে প্রস্তুত তো মহারানী? মৃত্যুর আগ অবধি আমার লাভ টর্চার তোকে সহ্য করতে হবে। এই জন্মে আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই। এই জন্মে কাটানো একটা সেকেন্ড, একটা মুহূর্ত
আমি তোকে শান্তি দিব না। আমাকে পাওয়ার পিপাসায় তোকে প্রতিনিয়ত কাতরাতে হবে। মিশালের পাগলামিতে গা ভাসালো সামান্তা। দু চোখ বেয়ে তার আনন্দশ্রু বইতে লাগলো। ভালোবাসার মানুষটিকে পাওয়ার আনন্দ তাকে অদ্ভুত এক তৃপ্তি দিচ্ছিল। খুশিতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তার। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে ব্যস্ত সামান্তা। অবশেষে সমস্ত বাধা বিপত্তি পার হয়ে তাদের কাঙ্ক্ষিত মিলন ঘটল। 3 বছরের ছোট জেরিনকে কোলে নিয়ে 6 বছরের আকিব সারা বাড়িময় পায়চারি করছে। দুজন হাসছে, খেলছে, মাঝে মাঝে আবার তুমুল ঝগড়াঝাটিও করছে। বাড়ির ড্রয়িং রুমে বসে থাকা মুরব্বীরা শাহনাজ বেগম, জেসমিন বেগম ও নাজিয়া চৌধুরী মিলে পান চিবুচ্ছিলেন আর তাদের দুজনকে মনোযোগ দিয়ে দেখছিলেন। মাঝে মাঝে তাদের কাণ্ডকীর্তি দেখে হেসে কুটি কুটিও হয়ে যাচ্ছিলেন। পান খাওয়া ভুলে আচমকা নাজিয়া চৌধুরী শাহনাজ বেগমকে বললেন, জেরিন ও আকিফকে ভালো মানিয়েছে তাই না ভাবি? মুস্কি হেসে শাহনাজ বেগম বললেন, তা আর বলতে, আমি তো চাই তারা সারা জীবন একসাথে এভাবেই মিলেমিশে থাকুক। কি বলো তুমি? মন্দ বলনি। ভিডিও কলে তর্ক করতে ব্যস্ত সামান্ত ও মিশাল। তাদের তর্কের বিষয় হলো সামান্তা কেন ফোন তুলতে দেরি করলো তা নিয়ে। জেরিনের জন্য খিচুড়ি রান্না করতে ব্যস্ত থাকায় মিশালের কলটি তুলতে পারেনি সামান্তা। কিছুতেই সামান্তার সমস্যা বুঝতেই চাইছে না মিশাল। কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্তা রেগেমেগে আগুন হয়ে মিশালের মুখের উপর কলটি কেটে দিল। হাত পা কষলে কেঁদে কেটে বলল, এই লোকটাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। বিয়ের পর থেকেই তো বাইরে বাইরে রয়েছে। সংসারের দায়িত্ব, মেয়ে সামলানোর দায়িত্ব সে কিভাবে বুঝবে? তার উপর মেয়েটাও হয়েছে তার মতো ঘাড়। এই মেয়ে মানুষ করতে করতেই জীবন আমার অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আর তুলবো না কল, একদম কথা নেই এই লোকের সাথে আমার। দেখতে দেখতে রাত হয়ে গেল। সাহিলের ছেলে আকিফ তার দাদি অর্থাৎ নাজিয়া চৌধুরীর সাথে বাড়ি ফিরে গেল। বোধ বুদ্ধি হওয়ার পর থেকেই আকিফ এই বাড়ি ছাড়ে না। জেরিনের প্রতি অসম্ভব টান তার। প্রতিদিন একবার হলেও সে এসে জেরিনকে দেখে যায়। জেরিনও আকিফকে ছাড়া কিছু বোঝে না। সারাক্ষণ তার সাথে খেলা করতে পছন্দ করে। রাত 11টা নাগাদ জেরিনকে নিয়ে ঘুমাতে গেল সামান্তা। অনেকক্ষণ চেষ্টা করেও জেরিনকে ঘুম পাড়াতে পারল না সামান্তা। কেবল কান্নাকাটি করছে আর চিৎকার করে বাবাকে ডাকছে। ফোন দেখিয়ে বলছে বাবার সাথে ফোনে কথা বলবে। জেরিন হওয়ার সময় অনেক রিস্ক নিয়ে এসেছিল মিশাল। জেরিন চোখ খুলে প্রথমেই তার বাবাকে দেখেছে। জেরিনের যখন 2 বছর বয়স তখন একবার এসে ঘুরে গিয়েছে মিশাল। আবার কবে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। দুপুরের পর থেকে সামান্তা এই অবধি মিশালের একটা কলও তোলেনি, আর তুলবেও না। মেয়ে কেঁদে কেটে খুন হয়ে গেলেও সে মিশালের কল তুলবে না, কিংবা নিজে ইচ্ছে করে মিশালকে কল করবে না। জেরিনকে পায়ে ঝুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সামান্তা। মিষ্টি মিষ্টি কথা বলছে মেয়ের সাথে, তবুও যেন কিছুতেই কান্না থামছে না জেরিনের। বাবা বাবা ডাকতে ডাকতে খুন হয়ে যাচ্ছে সে। ইতিমধ্যেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সামান্তার স্বপ্নে রইল নাকি বাস্তবে তা বুঝতে পারল না। রুমের দরজা খুলে সে মিশালকে রুমে ঢুকতে দেখল। তার কোল থেকে জেরিনকে ছিনিয়ে নিতে দেখল। জেরিনকে বুকের মাঝে চেপে ধরে ভারী গলায় বলতে শুনল, বাবা, এসে গেছি মা। আর কখনো বাবা তোমাকে ছেড়ে যাবে না। স্তম্ভিত হয়ে জায়গায় ঠায় বসে রইল সামান্তা। চোখের পলকও পড়া যেন বন্ধ হয়ে গেল তার। কান্না থেমে গেল জেনিয়ার। বাবার বুকের সাথে চুপটি করে মিশে রইল। থেমে থেমে কেবল ছোট ছোট শব্দে বাবা বাবা বলে ডাকতে লাগলো। আবেগ আপ্লুত হয়ে মিশাল জেরিনের চোখে মুখে চুমু খেতে লাগলো। আনন্দে চোখ বেয়ে টুপটাপ করে জলও গড়াচ্ছিল। বাবার আদর পেয়ে জেনিয়া হাসতে লাগলো, খিলখিল করে হাসতে লাগলো। মেয়েকে শান্ত করে মিশাল এবারে নিথর সামান্তার দিকে তাকালো। আচমকা সে চোখ টিপিয়ে দিল সামান্তাকে। হেয়ালি স্বরে বলল, কি অবাক হচ্ছ আমাকে দেখে? আবার জ্বালাতে চলে এসেছি তাই? এবার আর কোথাও যাব না। সারা জীবনের জন্য তোমাদের কাছে চলে এসেছি। দূরত্ব আর ভালো লাগে না আমার। পরিবারকে সাথে নিয়েই গোটা জীবন কাটিয়ে দিতে চাই। এবার কেবল মৃত্যুই আমাদের মধ্যে দূরত্ব বাড়াতে পারবে। এছাড়া আর কারো সাধ্য নেই আমাদের মধ্যে দূরত্ব বাড়ানোর। জ্ঞান হওয়ার পর থেকেই বুকে শ্রাবণ নিয়ে বেঁচেছি।
আর বাড়াতে চাই না এই বুকের শ্রাবণ। এবার একটু সুখ চাই, শান্তি চাই। বসা থেকে উঠে এলো সামান্তা, ঠোঁট উল্টে কেঁদে দুহাত দ্বারা মিশাল ও জেরিনকে জড়িয়ে ধরল। বলল, আমিও চাই না আমরা দূরে থাকি। তুমি আমি আমরা সর্বদা মিলেমিশে থাকি। শ্রাবণ শেষে ফাগুন আসুক আমাদের জীবনে।